31st নামা হলি সুরভি। সদ্য কৈশোরোত্তীর্ণ রোহান, মূল নাম রায়হান, আয়নার সামনে দাঁড়িয়ে থুতনির নিচে ওঠা একগাছি পাতলা দাড়ির আভাস পেয়ে ভীষণ পুলকিত বোধ করছে। যাক, অবশেষে বুঝি তাহার দেখা পাইলাম। সমবয়সী সব বন্ধুদের দাড়ি গোঁফ অনেক আগেই উঠে গেছে। আলভি তো এর মধ্যে 3-3বার সেইব নাকি করে ফেলেছে। সেদিন জিসান বলল যে আড়ালে আবডালে মেয়েরা নাকি তাকে হাফ লেডিস বলে ডাকে। গায়ের রং টুকটুকে ফর্সা, জিরো ফিগার আর মাখনির মতো ক্লিন চিক দেখে এই নামকরণ করা হয়েছে। রোহান সেদিন বাসায় এসে অনেক কেঁদেছিল। এত বেশি কেঁদেছিল যে পরদিন 2 চোখ ফুলে সুপারির মতো গোল গোল অদ্ভুত টাইপের হয়ে গিয়েছিল। মা তো রোহানের চোখ দেখে দিশেহারা হয়ে গেলেন। তারপর বরফের টুকরো কাপড়ে বেঁধে চোখে সেঁক দিতে দিতে বললেন, "কি রে, রাতভর কেঁদেছিস কেন?" রোহান সত্যটা চেপে গিয়ে বলেছিল, "মা, নানির কথা খুব মনে পড়ছিল, কতদিন দেখি না।" তীর একেবারে মোক্ষম জায়গায় গিয়ে লেগেছিল। এরপর শুরু হয়েছিল মায়ের কান্না দিবস। রাতে বাড়তে কাজ করতে করতে চিকন সুরে কেঁদেই চলেছেন। রোহান আহত চোখ মেলে বিরক্তি ভরাক্রান্ত হৃদয় নিয়ে মার কর্মকাণ্ড দেখছিল। যাক, সে কথা, নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে পেরে বেশ ভালো লাগছে আজ। রোহান নিজের পাতলা গোঁফ আর দাড়ি নিয়ে বীর চিত্তে স্কুলে গেল। বন্ধুরা তাহার এহেন ট্রান্সফর্ম দেখে যার পরাণেই মন খারাপ। কারণ এতদিন যেভাবে খুশি সেভাবে পচানো গিয়েছিল, এখন তো আর সেই পথ খোলা রইল না। বন্ধুরা গোপনে দীর্ঘশ্বাস ফেলতে লাগল। ক্লাসের একটা মেয়ের প্রতি রোহানের নেক নজর অনেক আগেই পড়েছিল ঠিকই, কিন্তু নিজের বাচ্চা বাচ্চা চেহারাটার জন্য কখনোই প্রপোজ করার সাহস করতে পারেনি। এখন নতুন করে মনের মরা গাঙ্গে আবার ইশকের জোয়ার বইতে শুরু করেছে। সমস্যা হলো, আগে মেয়েটা কথা বলতো 2-1 বার, তার আনাড়ি জোকস শুনে হেসেও ছিল, কিন্তু এখন আর তেমন কথাও বলে না, কেমন যেন এড়িয়ে চলছে। যাক, সেসব কথা। রোহান সহ আরও 5 জন বন্ধু মিলে ক্যান্টিন লাগোয়া পুকুরের পাড়ের মেহগনি গাছের নিচটায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় দীপ বলল, "হেই ব্রো, নেক্সট উইকে তো হ্যাপি নিউ ইয়ার, চল আমরা 31st নাইট সেলিব্রেট করি।" সবার তীব্র মাত্রার সম্মতিতে ধ্রুবর বাসায় পার্টির আয়োজন করা হলো। ধ্রুবর বাবা আবার মিডিয়ার সাথে সম্পৃক্ত। তাদের ঘরে এ ধরনের পার্টি একেবারেই ডাল ভাত। যেই ভাবা সেই কাজ। গ্রুপ স্টাডির নাম করে সন্ধ্যার দিকে রোহান ছুটল ধ্রুবর বাসায়। আগে কখনোই সে ধ্রুবদের বাসায় আসেনি। ওদের কালচার, সোশ্যাল স্ট্যাটাস সব কিছুর কারণেই রোহান ধ্রুবর কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলত। গেটের সামনে আসতেই হঠাৎ করেই যেন সব আগ্রহ কর্পূরের মতো উড়ে গেল রোহানের। অস্বস্তি বোধে ছেয়ে গেছে গোটা শরীর। না, আমি পারবো না। আশপাশটা ভালো করে খেয়াল করে নিয়ে রাস্তার অপর প্রান্তে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। মনে মনে ভাবল, পরিচিত কেউ যখন এ পথ ধরে আসবে তখন তার সাথেই ভেতরে ঢুকে যাবে। একা একা ভেতরে যাবার সাহসটা নিভে গেছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। গেটের সামনে একটা ঝাঁ চকচকে ব্ল্যাক কালারের নতুন কার এসে থামল। কারের ভেতর থেকে মিনি স্কার্ট পরিহিতা নিশিকে বের হতে দেখে রোহান বোকা বনে গেল। রোহান ভাবতেও পারেনি নিশিকে এভাবে এত স্বল্প বসনে দেখবে। লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল সে। মনটা চিরতার চেয়েও তিতা হয়ে আছে। আধ ঘন্টার মধ্যে আরও 3টে অপরিচিত মেয়ে আর বন্ধুদেরকে গেট দিয়ে ঢুকতে দেখল। রোহান এবার একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলো। না, মনের ভেতরের গুমট ভাবটা কেটে গেছে। চলে এসে ভালোই করেছে, নিজেকে ফ্রেশ লাগছে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে মায়ের রুমে গেল রোহান। মা সুর তুলে কোরআন পড়ছেন। রোহান নিঃশব্দে মায়ের তিলাওয়াত শুনতে থাকে।
মা কিছুক্ষণ তিলাওয়াত করে তারপর সেটার বাংলা তর্জমাটাও টেনে টেনে পড়ছেন। তর্জমায় কিয়ামতের আলামত, জাহান্নামের কঠোর শাস্তির কথা ছিল, যা পড়ার সময় মা কেঁপে কেঁপে কেঁদে উঠছিলেন। রোহানেরও ভয় করছে, হাত পা শুকিয়ে আসছে, কারণ আয়াতে আল্লাহ পাক বলেছেন তিনি মিথ্যাবাদীদের কঠোর শাস্তি দিবেন। কথায় কথায় মিথ্যে বলে মমতাময়ী মাকে বোকা বানানোর আর্ট কেউ রোহানের চেয়ে ভালো পারবে না। নিজের এই মিথ্যে বলার আর্টকে এতদিন অন্যতম গুণ হিসেবেই জানত সে, অথচ আজ লজ্জা লাগছে, ভয় হচ্ছে। মা তিলাওয়াত শেষ করে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিরে বাবা, কিছু বলবি? রোহান মাথা নিচু করে বসে রইল। তোর স্টাডি কেমন হলো? সরি মা, আমি কোনো স্টাডি করতে যাইনি, 31st নাইট সেলিব্রেট করতে গিয়েছিলাম। এটা আবার কোন নাইট? নিউ ইয়ারের আগের রাতে নাচ গান, হই হুল্লোড়, এই আর কি। এসব করতে হয় না বাপ, এগুলো হারাম। রোহান মায়ের কোলে মাথা রেখে বলল, আচ্ছা মা, আমি যদি পাহাড়ের চেয়েও উঁচু উঁচু গুনাহ করি, আল্লাহ পাক কি আমায় ক্ষমা করবেন? অবশ্যই বাবা, আল্লাহ ক্ষমাশীল, গফুরুর রহিম। তবে তুমি যথাসম্ভব চেষ্টা করবে যাতে করে একই ভুল বারবার না হয়। শয়তান তোমার সামনে লক্ষ্য শুরুতে এসে হানা দিবে, যাতে তুমি পথভ্রষ্ট হও। আরেকটা কথা বাবা, তুমি মায়ের সাথে কখনোই মিথ্যে বলো না। শুধু মা কেন, কারো সাথেই না। আজ তুমি মিথ্যা বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলে, এমনটা যেন আর কখনো না হয়, ঠিক আছে? ওকে মা, মনে থাকবে। রোহান বহুদিন পর আজকে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে 2 হাত তুলে মোনাজাত করল। নতুন বছরটা যেন তার আল্লাহ পাকের দিদার লাভের বছর হয়। খুব ভোরে জিসানের আম্মু রোহানের মায়ের ফোনে কল দিলেন। ফোন রিসিভ করতেই কান্নায় ভেঙে পড়লেন জিসানের মা। রোহানের মা জিসানের আম্মুর কান্না শুনে ভড়কে গেলেন। কি হয়েছে ভাবি? ভাবি, আপনার ছেলে রোহান কোথায়? রায়হান তো বাসায় ঘুমোচ্ছে, কেন? বাসায়? কিন্তু কালকে তো ওর অন্যদের সাথে গ্রুপ স্টাডির জন্য ধ্রুবর বাসায় থাকার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু সে যায়নি, গেট পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে এসেছে। আরেকটা কথা, সেখানে কোনো গ্রুপ স্টাডির বিষয় ছিল না। ওরা 31st নাইট, ওই যে কি যেন বলে, ওই টাইপের কিছু নিয়ে একটা পার্টি ছিল। জিসানের মা কেঁদে বললেন, দেখেছেন ভাবি, ছেলে আমাকে মিথ্যে বলে বোকা বানিয়ে এখন নিজেই ধরা খেয়ে থানায় আছে। বিশ্বাস করেন ভাবি, আমার ছেলে এমন কাজ কখনোই করতে পারে না। ওর অন্যান্য বন্ধুরাই ওকে ফাঁসিয়েছে, আমার আর কাউকে মুখ দেখানোর পথ রইল না ভাবি। কাঁদবেন না ভাবি, কি হয়েছে একটু খুলে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। কি আর হবে ভাবি, কাল রাতে সেই পার্টিতে নাকি ওরা সবাই ড্রিঙ্ক করেছিল। নেশায় চুর হয়ে তাদেরই এক সহপাঠী নিশি নামের এক মেয়েকে সবাই মিলে রেপ করে ফেলেছে। মেয়েটা এখন ঢাকা মেডিকেলে আছে। পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার সময় ও আপনার ছেলে ছাড়া বাকি সবার নাম নিয়েছে। রোহানের মা ফোন কানে নিয়ে বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন আর ভাবতে লাগলেন, আমার আল্লাহ পাক যদি রহম না করতেন, তাহলে এরকম জঘন্য পরিস্থিতিতে হয়তো আমিও রায়হানকে নিয়ে পড়তাম। সত্য ঘটনা কখনো চাপা থাকে না। রোহান নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে। সেদিন যদি এভাবে তার মনের গতি আল্লাহ পাক পরিবর্তন না করে দিতেন, তাহলে তার নামও হয়তো সেই রেপিস্টদের লিস্টে থাকত। রোহান তওবা করল, কখনোই সে আর মিথ্যে বলবে না। এক 31st নাইট পালন করতে গিয়ে হয়তো তার জীবনটাই বরবাদ হয়ে যেত। আজ সে শিখে গেল, হারাম অলওয়েজ হারাম, সেটা কখনোই জীবনে সফলতা বয়ে আনে না। أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? রৌদ্রময়ী বইয়ের 3য় গল্প এখানেই শেষ হলো।
বাকি পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।